ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি ক্লাস 10 এর ইতিহাসের 4 নাম্বার অধ্যায়ের বা 4 নাম্বার চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভিডিও চালিয়ে লিখে নেবে খাতায়, তাহলে ভালো হবে। একটি বিষয় আমি ক্লাস 10 এ অনেক ভিডিও এর আগে দিয়েছি, তোমরা দেখছো, কিন্তু বেশি জন বা ভালোভাবে দেখছো না, সময় দিয়ে দেখছো না। সেই কারণে আমি ইউপিএসসি সিলেবাসের 10 বাদে আরো পলিটিক্যাল সায়েন্সের প্রচুর প্রশ্ন থাকে এবং সেখানে পলিটিক্যাল সায়েন্স মেজর কোশ্চেন থাকে। এবারে তোমার 64 নাম্বারে ইউপিএসসিতে রাষ্ট্রবিজ্ঞান থেকে এসেছে, ইতিহাস থেকে কম এসেছে, 16 নাম্বারের মতো কোশ্চেন এসেছে। তো তোমাদের আমি যেটা ভিডিও তৈরি করি তোমাদের ক্লাস 10 এর জন্য, সেটা কিন্তু মেনলি তোমাদের ক্লাস 10 এ লাগবে। তো এটা তোমরা ভালো করে দেখো। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, এটা যদি ভালো লাগে তাহলে পরে বলবে কমেন্টে, আমি আরো ভিডিও বানাবো এবং যে বিষয়ে বলবে 10 এর সিলেবাসে সেই বিষয়গুলিকে আমি গুরুত্ব দেব। যাই হোক, সময় নষ্ট হয়ে যাচ্ছে, সময় নষ্ট করা যাবে না। আজকে আমি চতুর্থ চ্যাপ্টারে যেটা আছে, তোমরা জানো যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, এই বিদ্রোহ 1857 সালে হয়। এই বিদ্রোহে একাধিক জন ব্যক্তি নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন স্থান থেকে। আর এই বিদ্রোহ অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে সংঘটিত হয়েছে। এই কারণগুলি সম্পর্কে তোমাদের সিলেবাসে তেমন আলোচনা নেই। তা আজকে তোমাদের যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সিপাহী বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে এবং অন্যান্য কিছু বিষয়ে আমি প্রশ্নোত্তর করে আলোচনা করব। মহাবিদ্রোহ, এটাকে সিপাহী বিদ্রোহ বলা হয়। কোম্পানি সরকারের যারা ভারতীয় সেনা ছিল, সিপাহী ছিল, তারা আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে অত্যাচারিত হতো। তারা ন্যায্য মজুরি পেত না। সামাজিক দিক থেকে ব্রিটিশ সেনারা তাদের সম্মান দিত না, ভারতীয় সেনাদের। সবাই কোম্পানি সরকারের সেনা, কিন্তু ভারতবর্ষের মানুষ যারা সেনাবাহিনীতে কাজ করে তাদেরকে হেয় প্রতিপন্ন করত, কালো আদমি বলে গালাগালি করত। সিপাহীদের মধ্যে যারা ব্রিটিশ, ইংরেজ, তারা ফর্সা, তারা লম্বা, বিভিন্ন কারণে তারা কিন্তু ভারতীয় সিপাহীদের ঘৃণা করত। আবার খাবার দিত নিম্নমানের। তারপরে সিপাহীদের প্রত্যক্ষ ভাবে তারা যে এনফিল্ড রাইফেল চালু হলো, 1857 সালে এই বিদ্রোহ হয়েছে, সেই রাইফেলের গুলি ভরতে হতো মুখে, দাঁতে কেটে। সেখানে গরুর চর্বি মেশানো ছিল এবং শূকরের চর্বি মেশানো ছিল, সেই কারণে ধর্মীয় কারণে তারা প্রতিবাদ করেছে। এই সিপাহী বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন এমন কিছু ব্যক্তি। আবার এই সিপাহী বিদ্রোহকে শুধু সিপাহী বিদ্রোহ না বলে এটাকে জাতীয় সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার যুদ্ধ বলেছেন কিছু ঐতিহাসিক, কিছু চিন্তাবিদ, কিছু মানুষ। মুসলমানদের ষড়যন্ত্র, সিপাহী বিদ্রোহ মানে হলো মুসলমানদের ষড়যন্ত্র, এ কথা বলেছেন কে? জেনারেল আউটরাম। জেনারেল আউটরাম 1857 সালের সিপাহী বিদ্রোহ এর নিন্দা করেছেন। সিপাহী বিদ্রোহকে
সমর্থন করেননি। এটা শুধু সিপাহীদের বিদ্রোহ। এই বিদ্রোহে কৃষকরা, জমিদাররা, সাধারণ মানুষ কেউ যোগ দেয়নি। তাই এটা শুধুমাত্র সিপাহী বিদ্রোহ। এই এই মতের পক্ষে ছিলেন আমাদের ভারতীয় চিন্তাবিদ, ভারতীয় মানুষ অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিশোরী চাঁদ মিত্র, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। এরা সিপাহী বিদ্রোহকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলেই মনে করেছেন। এটাকে বড় ধরনের সংগ্রাম, লড়াই কোম্পানি সরকারের বিরুদ্ধে, তা কিন্তু এই সমস্ত চিন্তাবিদরা বলেননি। সিপাহী বিদ্রোহকে শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহ বলেছেন কিছু ইংরেজ চিন্তাবিদ, ইংরেজ ঐতিহাসিক। তারা হলেন স্যার জন লরেন্স, স্যার জন শিলি, রেক্স, আর্ল রবার্টস। এরা প্রত্যেকেই ভারতীয় চিন্তাবিদের পাশাপাশি ইংরেজ চিন্তাবিদ। তারা সিপাহী বিদ্রোহকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলেছেন। অপরদিকে সিপাহী বিদ্রোহকে শুধু সিপাহীদের বিদ্রোহ বলা যাবে না, সিপাহী বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলা যাবে। এটা শুধু সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে ভাবলে হবে না। এই বিদ্রোহকে যদি আমরা শুধু সিপাহীদের বিদ্রোহ বলি তাহলে ভুল হবে। এই পক্ষে, অর্থাৎ সিপাহী বিদ্রোহ শুধু সিপাহীদের বিদ্রোহ, এর বিপক্ষে, অর্থাৎ সিপাহী বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলার পক্ষে আর সিপাহী বিদ্রোহ বলার বিপক্ষে বলেছেন কিছু চিন্তাবিদ। এক্ষেত্রে আমরা উল্লেখ করব কয়েকজন ব্যক্তির। তোমার ডিসরেইলি, ডিসরেইলি কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন একজন, ডিসরেইলি। তিনি বলেছেন এটা শুধু সিপাহী বিদ্রোহ নয়, জাতীয় বিদ্রোহ। এটা জাতীয় বিদ্রোহ। সিপাহী ছাড়া ভারতের অনেক মানুষ এই বিদ্রোহে যোগ দিয়েছে, তাই এটা জাতীয় বিদ্রোহ। সিপাহী বিদ্রোহকে শুধু সিপাহী বিদ্রোহ বলা যাবে না। এই মতের আরো কয়েকজন ঐতিহাসিকের নাম আমরা উল্লেখ করব। নর্টন, ডাফ, আউটরাম, ম্যালেসন, জন কে, চার্লস প্রমুখ ব্যক্তি, চার্লস বল, হোমস প্রমুখ ব্যক্তি বলেছেন যে সিপাহী বিদ্রোহ শুধুমাত্র সিপাহী বিদ্রোহ নয়, সিপাহীদের বিদ্রোহ নয়, এই বিদ্রোহ হচ্ছে জাতীয় বিদ্রোহ। তোমরা জানো যে কার্ল মার্কস একজন বিখ্যাত চিন্তাবিদ। তিনি দ্বান্দ্বিক বস্তুবাদের মাধ্যমে সমাজকে ব্যাখ্যা করেছেন। তিনি আধ্যাত্মিকতার মোড়কে ভাববাদী আদর্শের ভিত্তিতে সমাজ, রাষ্ট্রকে বিশ্লেষণ করেননি। তিনি বলছেন যে সিপাহী বিদ্রোহের মধ্যে জাতীয় সংগ্রামের বীজ নিহিত আছে। এ সংগ্রাম শুধু সিপাহীদের সংগ্রাম নয়, এই সংগ্রাম হচ্ছে গোটা ভারতবর্ষের মানুষের সংগ্রাম। তিনিও সিপাহী বিদ্রোহকে ছোট করে দেখেননি। সিপাহী বিদ্রোহের মধ্যে বিভিন্ন সমস্যা থাকতে পারে। জমিদাররা এই বিদ্রোহে যোগ দিয়েছে, বড় বড় মহাজনরা এই বিদ্রোহে যোগ দিয়েছে, অনেক রাজা এই বিদ্রোহে যোগ দিয়েছে। তারা কিন্তু তাদের শ্রেণী স্বার্থে, তাদের গোষ্ঠী স্বার্থে, তাদের ব্যক্তি স্বার্থে এই বিদ্রোহে যোগ দিয়েছে ঠিকই, কিন্তু এই বিদ্রোহের মধ্যে দিয়ে যে আউটপুটটা এসেছে তার মধ্য দিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, অর্থাৎ ব্রিটিশ সরকারের সমর্থনে যে কোম্পানি সরকার 1757 থেকে 1857 এই 100 বছরে চলেছে,
তার বিরুদ্ধে একটা বড় ধরনের এটা একটা বিদ্রোহ, এটা একটা জাতীয়তাবাদের বিকাশ এই বিদ্রোহের মধ্যে দিয়ে ঘটেছে, এটা কার্ল মার্ক্সের বক্তব্য। সিপাহী বিদ্রোহের নেতাদের কি লক্ষ্য ছিল? দেখো আমি বলি, ভারতের তাহলে আমরা দেখছি যে কিছু ইংরেজ চিন্তাবিদ এবং ভারতীয় চিন্তাবিদ তারা প্রত্যেকেই বলেছে যে এটা শুধু সিপাহী বিদ্রোহ নয়। আবার অন্যদিকে আমরা প্রথমে আলোচনা করেছি সিপাহী বিদ্রোহ শুধু সিপাহীদের বিদ্রোহ। ভারতের স্বাধীনতা যুদ্ধ, ভারতের এটা স্বাধীনতার যুদ্ধ, এটা প্রথম স্বাধীনতার যুদ্ধ। এর আগে কোম্পানি সরকারের বিরুদ্ধে যেসব বিদ্রোহ আন্দোলন সংগঠিত হয়েছে সেগুলো বিভিন্ন স্থানে স্থানীয় ভিত্তিতে, স্থানীয় দাবির ভিত্তিতে বিদ্রোহগুলি হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন বিদ্রোহ হয়েছে, একই সঙ্গে এট এ টাইম এই ধরনের বিদ্রোহ হয়নি যেটা ভারতের প্রথম সিপাহী বিদ্রোহে দেখা দিয়েছে। তাই বীর সাভারকর বলেছেন ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ হচ্ছে এই সিপাহী বিদ্রোহ। প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম, প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়, এই কথা বলেছেন রমেশচন্দ্র মজুমদার, ঐতিহাসিক। তাহলে রমেশচন্দ্র মজুমদার কিন্তু সিপাহী বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলে মেনে নিচ্ছেন না, সিপাহী বিদ্রোহকে জাতীয় মুক্তি সংগ্রাম বলে মেনে নিচ্ছেন না। এবার আমরা আলোচনা করব হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কথা। হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলছেন যে স্বাধীনতার যুদ্ধ ও জাতীয় মুক্তি সংগ্রাম হলো সিপাহী বিদ্রোহ। আবার সুশোভন সরকার বলছেন সিপাহী বিদ্রোহ এটা প্রথম স্বাধীনতার যুদ্ধ এবং জাতীয় মুক্তি সংগ্রাম। দেখো এদের যে বক্তব্য, রমেশচন্দ্র বক্তব্যের বিরোধী বক্তব্য। আবার কোন কোন চিন্তাবিদ সিপাহী বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন, সামন্ত শ্রেণীর বিদ্রোহ। তারা কিন্তু, যারা সামন্ত শ্রেণীর বিদ্রোহ তারা কিন্তু বলছেন না যে এটা জাতীয় বিদ্রোহ, এটা স্বাধীনতার যুদ্ধ, এ কথা তারা বলছেন না। সামন্ত শ্রেণী মানে ভারত কোম্পানি সরকারের আমলে ভারতের সামন্তবাদ ছিল, জমিদার তন্ত্র ছিল। তোমরা একথা জানো যে ওয়ারেন হেস্টিংস এর আমলে একশালা বন্দোবস্ত চালু হয়, এটা জমিদারি সিস্টেমের একটা ব্যবস্থা। পাঁচশালা বন্দোবস্ত, এটা জমিদারি সিস্টেমের একটি অন্যতম ব্যবস্থা। কর্নওয়ালিসের আমলে 10 শালা বন্দোবস্ত, আবার 10 শালা বন্দোবস্ত চলাকালীন 10 বছর শেষ না হতেই, কমপ্লিট না হতেই তিনি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। তাহলে আমরা এই সমস্ত জমিদারির ক্ষেত্রে যে বন্দোবস্তগুলো কোম্পানি সরকার করেছে রাজস্ব আদায়ের জন্য, সেগুলি কিন্তু মধ্যে দিয়ে জমিদার শ্রেণীর উদ্ভব ঘটেছে, ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটেছে। এই যে মধ্যবিত্ত থেকে উচ্চ যারা সামন্ত প্রভু, যারা জমির মালিক তারা ছিল না ঠিকই, কিন্তু জমি নিয়ন্ত্রণ করত ব্রিটিশ সরকারের, ব্রিটিশ সরকার না বলে কোম্পানি সরকার। ব্রিটিশ সরকার আড়াল থেকে কোম্পানির মাধ্যমে দেশ শাসন করেছে 100 বছর। তাই সামন্ত শ্রেণীর এটা বিদ্রোহ। একথা কারা বলছেন? এই কথা বলছেন জওহরলাল নেহেরু, যিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তোমরা জানো। রজনী পাম দত্ত একজন ঐতিহাসিক, এম.এন. রায়, রমেশচন্দ্র মজুমদার, ডক্টর সুরেন্দ্রনাথ সেন, এনারা বলছেন যে এই বিদ্রোহটা সামন্ত শ্রেণীর বিদ্রোহ। ভারতবর্ষে তখন পুঁজিপতি শ্রেণী, শিল্পপতি শ্রেণী, শিল্পায়ন ঘটেনি। আবার ভারতের প্রথম দিকে কোম্পানি ভারতে যেটুকু শিল্প ছিল সেটুকু ধ্বংস করেছে। তাদের ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফসল, শিল্পজাত দ্রব্য ভারতের বাজারে বেচার জন্যই তারা কিন্তু ভারতের শিল্পকে ধ্বংস করে দিয়েছে। তার জন্য ভারতের শিল্পের অবক্ষয় ঘটেছে, পতন ঘটেছে। যাই হোক, এই যে
রজনীকান্ত দত্ত সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন। এম এন রাই কিন্তু মানে সোভিয়েত রাশিয়াতে ভারতের একটা কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি না, সোভিয়েত রাশিয়াতে একটা কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন। তিনি নয়া মানবতাবাদের কথা বলেছেন। রমেশচন্দ্র মজুমদার, ডক্টর সুরেন্দ্রনাথ সেন, এরা কিন্তু সিপাহী বিদ্রোহকে তোমার বলেছে সামন্ত শ্রেণীর বিদ্রোহ, এটা জাতীয় সংগ্রাম নয়, এটা 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 মহৎ একটা যুদ্ধ নয় যা কোম্পানি সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, এমনটা নয়। এনারা বলছেন যে ক্ষয়িষ্ণু অভিজাত তন্ত্র, ক্ষয়িষ্ণু মানে অভিজাত তন্ত্র কিন্তু পতন। 1789 সালে তোমরা জানো যে অভিজাত শ্রেণী তারা রাজনৈতিক ক্ষমতা দখল করেছিল ফ্রান্সে। ঠিক ভারতবর্ষে যে অভিজাত যারা সম্পদশালী জমিদারদের সঙ্গেও তাদের যোগাযোগ, এটা পতনের দিকে, এরা মৃত প্রায়, হ্যাঁ, তবু এরা সামন্ত শক্তির প্রতিভূ। এই সামন্ত শক্তির মৃত্যুকালীন আর্তনাদ তাদের, দেখো জমিদারি সিস্টেমে জমিদার রাজ্যে স্বর্গ রাজ্যে বাস করতো তা নয়। জমিদারি সিস্টেমে সব থেকে গরিব কৃষক, ভূমিহীন কৃষক, তারা বেশি শোষিত এবং অত্যাচারিত ছিল, নিপীড়ন ছিল। জমিদাররা করতো কোম্পানি সরকারের পক্ষে, কিন্তু জমিদারদের উপরে একটা মানে কি বলবো, তারা যে একটা সাবলীল একটা মাথা উঁচু করে চলবে, বিরাট সম্পদের অধিকারী হবে, তা কিন্তু সম্ভব ছিল না। তখন জমিদারকে কাজে লাগিয়ে, জমিদারি সিস্টেমকে কাজে লাগিয়ে রাজস্ব, ভূমি রাজস্ব আদায় করে নিত চাষির কাছ থেকে কোম্পানি সরকার। তাই আমরা এই কথা বলবো যে এটা মৃত্যুকালীন একটা আর্তনাদ। তাই রমেশচন্দ্র মজুমদার, ডক্টর সুরেন্দ্রনাথ সেন, রজনীকান্ত দত্ত, এম.এন. রায়, নেহেরু, তারা সবাই বলেছেন যে এটা প্রায় সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ। মানুষ মারা গেলে, মানুষ যখন বঞ্চিত হয়, শোষিত হয়, তখন একটা আওয়াজ দেয় মৃত্যুকালে যে আমরা আর বাঁচবো না। সেই আর্তনাদের সঙ্গে সিপাহী বিদ্রোহকে তারা তুলনা করেছেন। কেউ কেউ সিপাহী বিদ্রোহকে প্রতি বিপ্লব বলেছেন। এদের মধ্যে অন্যতম হলেন ডক্টর সুরেন্দ্রনাথ সেন। সুরেন্দ্রনাথ সেন বলেছেন সিপাহী বিদ্রোহের নেতাদের লক্ষ্য ছিল প্রতি বিপ্লব। প্রতি বিপ্লব কাকে বলে? বিপ্লবকে ধ্বংস করা। আমার একটা ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমরা দেখছো যে রেভলিউশন কাকে বলে তা নিয়ে আলোচনা করেছি। তাহলে এই রেভলিউশনের বিরোধী, রেভলিউশন মানে কি অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বড় পরিবর্তন। ধরো শোষণ ভিত্তিক অর্থনীতি আছে, শোষণ ভিত্তিক সামাজিক কাঠামো আছে, শোষণ ভিত্তিক রাজনৈতিক কাঠামো আছে। শাসক যারা, তারা ধনীদের স্বার্থে কাজ করে, অবহেলিত গরিবদের তারা খারাপ চোখে দেখে। আর এই শোষণ ভিত্তিক, নিপীড়ন ভিত্তিক যে সমাজ, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামো, সেটার মৌলিক পরিবর্তন করাটাই হচ্ছে বিপ্লব। এবং যারা শোষিত মানুষ তারা ক্ষমতায় আসবে। এটা একটা প্রক্রিয়া, এটা সোশ্যাল প্রসেস, সামাজিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে শোষণ মুক্ত একটা সমাজ তৈরি হবে। এমনটাই হলো রেভলিউশন। আর এই রেভলিউশনে যারা বিপক্ষে বলে তারা হলো প্রতি বিপ্লব। রেভলিউশন যারা চায় না, তবে একটা কথা কি, ফ্রেঞ্চ রেভলিউশন 1789 সালে, এটা কিন্তু ওই দেশের ধনিক বণিক শ্রেণী, শিল্পপতির স্বার্থে বিপ্লব। ও দেশের কৃষকদের, শ্রমিকদের, খেটে খাওয়া মানুষের স্বার্থে ও বিপ্লব হয়। দেখো এবং আমরা দেখবো যে ইংল্যান্ডে যে বিপ্লব হয়েছে 1688 সালে, ওটাও কিন্তু শ্রমিকদের স্বার্থে বিপ্লব নয়, খেটে খাওয়া মানুষের স্বার্থে বিপ্লব নয়। তা ও বিপ্লব গুলো কিন্তু আবার বিপ্লব কিরকম বিপ্লব? শাসন ব্যবস্থার হঠাৎ বড় ধরনের পরিবর্তন। কিন্তু যারা মার্ক্সবাদী তারা বলেন যে বিপ্লব হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষ তারা শাসন ক্ষমতায় যাবে এবং নতুন একটা সমাজ তৈরি হবে। নতুন সমাজে
আর তারা শোষিত বঞ্চিত থাকবে না, শোষণ মুক্ত হবে। আর আর পুরাতন যে উৎপাদন ব্যবস্থা, সেই উৎপাদন ব্যবস্থার পরিবর্তন আসবে। প্রোডাকশন যে রিলেশন যেটা আছে, সেই জায়গায় নতুন একটা প্রোডাকশন রিলেশন তৈরি হবে। সমাজটা নতুন সমাজ, অনেক উন্নত সমাজ। আর নতুন সমাজে যারা শাসক শ্রেণী তারা অনেক প্রগতিশীল। এটা হলো বিপ্লব। আর এই বিপ্লবের বিরোধী ছিল সিপাহী বিদ্রোহের নেতারা। সিপাহী বিদ্রোহের নেতারা কুনওয়ার সিং ও ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাতিয়া তোপি, এরা সব নিজেদের স্বার্থে বিপ্লব করেছে। এরা কোনো পরিকল্পিত ভাবে একজন নেতৃত্ব তৈরি করে ব্রিটিশ কোম্পানির সরকারের বিরুদ্ধে লড়াই করেনি। তাই এই বিদ্রোহকে এনারা নিন্দা করেছেন। এগুলো নিন্দা করেছেন। এটা হলো প্রতি বিপ্লবের ব্যাপার। এটা প্রতি বিপ্লবকে ধ্বংস করতে চাইছে সিপাহী বিদ্রোহীরা। এটা ডক্টর সুরেন্দ্রনাথ সেন বলেছেন। আবার সিপাহী বিদ্রোহকে নিন্দা করেছেন সমকালীন ভারতবর্ষের শিক্ষিত মানুষেরা। সিপাহী বিদ্রোহকে নিন্দা করেছেন। অক্ষয় কুমার দত্ত সিপাহী বিদ্রোহের নিন্দা করেছেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত সিপাহী বিদ্রোহের নিন্দা করেছেন। কিশোরী চাঁদ মিত্র সিপাহী বিদ্রোহের নিন্দা করেছেন। হরিশচন্দ্র মুখোপাধ্যায়, যিনি হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন, যিনি 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 ওই দেশপ্রেম তৈরি করেছিল সাঁওতাল বিদ্রোহের সময়, তিনি আবার এই সিপাহী বিদ্রোহকে পছন্দ করছেন না। হরিশচন্দ্র মুখোপাধ্যায়, শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, এরা সবাই কিন্তু সিপাহী বিদ্রোহের নিন্দা করেছিল। তোমরা জানো যে যারা বুদ্ধিজীবী তারা কিন্তু সিপাহী বিদ্রোহের কে সমর্থন করেননি। দেখো, বুদ্ধিজীবীরা কোনো বিদ্রোহকে সাপোর্ট করে না, কিন্তু কোনো বিদ্রোহে সরাসরি অংশ নেয় না, কিন্তু বুদ্ধিজীবীরা যে বক্তব্য রাখেন সেই বক্তব্যের দ্বারা সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়। তোমরা একথা জানো যে ফরাসি বিপ্লব যখন হয়েছিল তখন কোনো বুদ্ধিজীবী কি বেঁচে ছিলেন? না, কোনো বুদ্ধিজীবী বেঁচে ছিলেন না। ও রুশো, ভলটেয়ার, মন্টেস্কু, ডেনিস ডিজো কেউ বেঁচে ছিলেন না। তো মন্টেস্কু, রুশো, এরা এরা যে বক্তব্যগুলো রেখেছিলেন, এরা যে ভলটেয়ার যে বক্তব্যগুলো রেখেছিলেন, ফরাসি রাজতন্ত্রের সমালোচনা করেছেন, ফরাসি রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে বলেছিলেন, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বলেছেন। যাজক অভিজাতরা নক্করজনক ভাবে সমাজের সুযোগ সুবিধাগুলো ভোগ করতেন। 96% যারা কর দিত না তারা এই সুযোগ সুবিধা ভোগ করতেন। এইসব বক্তব্যগুলো কিন্তু তারা তুলে ধরেছিলেন। এর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন সাধারণ জনগণ বুর্জোয়াদের নেতৃত্বে। এদের নেতৃত্ব যদি সাধারণ মানুষের থাকতো তাহলে খুব ভালো হতো। যাই হোক, এই যে এরা আমাদের আমাদের এই যে সিপাহী বিদ্রোহটাকে সমর্থন করেননি। এখন একটা কথা কি, যে দরিদ্র মানুষ, দেখো, সিপাহীরা বিদ্রোহ করেছিল তাদের সিপাহীদের স্বার্থে করেছিল, কিন্তু তারা যে বিদ্রোহের বক্তব্যগুলো তুলে ধরেছিলেন অন্যায় অফিসারের বিরুদ্ধে, এই অন্যায় অফিসার তো শুধু সিপাহীদের করতো না, কৃষকদের করতো, শ্রমিকদের করতো, খেটে খাওয়া মানুষের উপর করতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন মানে কি? চরমতম খারাপ শাসন। আর তার পক্ষে, অর্থাৎ সেই খারাপ শাসনের বিপক্ষে যারা সিপাহীরা তারা আন্দোলন করছে, সেটাকেও সাপোর্ট করবে, এটা তো স্বাভাবিক না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বুদ্ধিজীবীরা সুবিধাবাদী, তারা গাছের আম পেড়ে খায়, আবার সমাজের, রাষ্ট্রের, সরকারের প্রতি ভক্তি দেখিয়ে সরকারের সুযোগ সুবিধাগুলো আদায় করে পকেটে ভরে। তো যাই হোক, এখানেও আমরা তাই দেখছি হরিশচন্দ্র মুখোপাধ্যায়, তোমার কিশোরী চাঁদ মিত্র, চন্দ্রগুপ্ত, রাজনারায়ণ বসু, এরা সিপাহী বিদ্রোহের নিন্দা করেছে। সিপাহীরা এই বিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট বলে ঘোষণা করেছেন। বিদ্রোহীরা বিদ্রোহ, দেখো, বিদ্রোহীরা সিপাহী বিদ্রোহকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটা একটা সংগঠন,
একটা মানুষের মধ্যে জাগরণ তৈরি করবে। এখানে কোম্পানি সরকারের সমালোচনা করা হয়। সেই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এই সিপাহী বিদ্রোহকে সমর্থন করে। দেখো, মহামেডান অফ ক্যালকাটা, হ্যাঁ, মহামেডান অফ ক্যালকাটা, এই সংগঠন, এই সংস্থা সিপাহী বিদ্রোহকে সমর্থন করেনি। যাই হোক, সিপাহী বিদ্রোহীরা ব্যর্থ হয়েছে, একাধিক কারণে ব্যর্থ হয়ে গেল। এবার বিদ্রোহের রাজনৈতিক কারণের মধ্যে লর্ড ডালহৌসির সাম্রাজ্যবাদী নীতি, এটা একটা কারণ, এবং এবং বিভিন্ন কারণ এই বিদ্রোহ হয়েছে। আমি কারণগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। তো যখন বিদ্রোহ ব্যর্থ হয়ে গেল, তখন ইংল্যান্ডের রাজা বা রানী, তিনি ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক শাসক। ইংল্যান্ডের সংসদে গণতন্ত্রের প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি, ক্যাবিনেটের ক্ষমতা বেশি, তবুও ইংল্যান্ডের রাজা বা রানী ক্যাবিনেট এবং প্রধানমন্ত্রী ক্ষমতাকে পরিচালনা করেন। এবার রাজা বা রানী ভাবলেন যে ভারতবর্ষের মতো একটা বড় উপনিবেশ ইংরেজদের, কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 100 বছর শাসন করলো। তো কোম্পানি একটা ব্যবসায়ী সংস্থা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি জন্ম হলো 1600 সালে, আর 1607, 1607, এই 7 বছর জন্মের পরে ভারতে ব্যবসা করতে এসছে। এবার সে 1607-এ এসে সে বিভিন্ন ফন্দি ফিকিরি করে, সুকৌশলে, মেলা রকম করে আর কি, বিশ্বাসঘাতকতা, হাড্ডাবাড্ডা করে তারা ক্ষমতায় চলে আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে লর্ড ক্লাইভ দক্ষ, বিচক্ষণ, বাস্তববাদী। পলাশির যুদ্ধে তোমরা জানো ঘটনাগুলো, কিভাবে যুদ্ধ হলোই না, ভারত, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব পাপেটে হয়ে গেল। তা 1757, তাহলে 1707-এ আসলো, আর 1757-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসনভারকে গ্রহণ করলো। দেখো, এখানে অনেক বিতর্ক আছে, এই ফাঁকড়াগুলো আমি পরে বলবো। 50 বছর পরে ক্ষমতায় চলে আসলো। তা এই কোম্পানি 100 বছর চালালো। সিপাহী বিদ্রোহ মানে কি 1857, তাহলে দেখো 100 বছর কেটে গেল। তাহলে 100 বছর এই কোম্পানি শাসন। আরে ওটা তো ব্যবসায়ী কোম্পানি, সে ভারতকে শাসন করলো, কিন্তু সেই ভারতকে শাসন করার ব্যাপারে ইংরেজ সরকারের ভূমিকা আছে। ইংরেজ সরকার, ওই যে তোমরা জানো, ইংরেজ সরকার ব্রিটিশ পার্লামেন্টে, মানে ইংল্যান্ডের আইনসভার নাম পার্লামেন্ট, লন্ডনে অবস্থিত।